পড়াশোনার শেষে চাকরির ফেসিলিটি তো অবশ্যই আছে। বাংলাদেশে অনেক স্ট্রাগল করতে হয়। এখানে তোমার হালকা স্কিলফুল হইলে আহ, আর হচ্ছে তোমার যদি একটা ডিগ্রি থাকে তাইলে কোথাও ইনশাল্লাহ হয়ে যাবে। এইচএসসি দেওয়ার পরে কোনোভাবেই তুমি ডিলে করবা না, কারণ স্টাডি গ্যাপ বলে একটা কথা আছে। আর তোমার যদি কনফিডেন্ট থাকে, ইংরেজিতে একটু ভালো কথা বলতে পারো, মানে অ্যাব্রড জার্নি খুবই ইজি। এটা হোক চায়না, আমার এখানে অনেকজন আছে চায়নার থেকে ব্যাচেলর করে ইউরোপে ঢুকছে, এটা অনেক ইজি। ধরো টিউশন ফি আছে 4.5 লাখ, এরপরে আবার এখানে কিন্তু প্রত্যেকজনের হেলথ ইন্স্যুরেন্স কনফার্ম মানে অবশ্যই করতে হবে তোমাকে। এর মধ্যে ঘুমিয়ে নিতে হয়। হ্যাঁ, ঘুমায় নিতে হয়। অনেক সময় যখন টানা ক্লাস আর কাজ থাকে না, তখন তোমার মানে আমাদের ঘুম থাকে অন এভারেজ 3 ঘন্টা 4 ঘন্টা এরকম। তখন আমি একটা রুমে পড়ছিলাম যেখানে ছিল তোমার একটা স্লোভেনিয়ান, একটা ইন্ডিয়ান, আর একটা হচ্ছে পাকিস্তানি। তো পরে দেখলাম যে আসলে ইউরোপিয়ানরা মানে ওরা আমাদের খাবারের সাথে ইউজ টু না, আমাদের রান্নার স্মেল ওদের ভাল লাগে না। তো আমি ভাবলাম যে না, আসলে একটা মানুষকে হুদাই কষ্ট দিয়ে লাভ নাই। আর তাছাড়া আমার ফ্রেন্ড যারা আছে ওরা বলতেছিল যে ভাই আমরা চলো একসাথে রুম নিই। পরে আমরা আমাদের ডর্মের যে হেড আছে ওকে রিকোয়েস্ট করলাম যে আমরা 3 জনকে একটা রুম দাও। পরে এখন আমরা আমরা 3 জন বাংলাদেশি আছি, আমি কক্সবাজার চট্টগ্রামের, আর 2 জন ঢাকার, একজন মিরপুরের আর একজন গাজীপুরের। স্থানীয় কোনো বন্ধু নাই? লোকাল লোকাল? হ্যাঁ, এখানে লোকাল বন্ধু আছে, তো এখানে লোকাল অনেকজনই আছে। তবে এখানে আসলে মানে এখানে যেটা হয় মানে তোমাকে বন্ধু বানাইতে প্রচুর এক্সট্রোভার্ট হতে হবে, বুঝছো? তুমি যদি বাংলাদেশের মতো শাই ভাব ভাব নিয়ে থাকো না, তোমার সাথে কথাই হুম। বলবে না। মানে তোমার অনেক অনেক বেশি কথা বলতে হবে আর নিজের থেকে অ্যাপ্রোচ করতে হবে মানুষজনকে। মানে নিজের থেকে অ্যাপ্রোচ করতে হয়। থাকে না যে না আমি কথা বলবো না, ও দেখি কি বলে, এই টাইপের না। তুমি ডিরেক্ট গিয়ে কথাবার্তা বলতে হবে। এই যে তুমি পড়াশোনা করছো আবার পার্ট টাইম চাকরি করছো, মানে তোমার 24 ঘন্টাটা কিভাবে কাটে আসলে? মানে কিভাবে সার্ভাইভ করো? হ্যাঁ, আচ্ছা আমি তোমাকে একটা মানে আমি তোমাকে আমার একটা দিনের বর্ণনা দিই, বুঝছো? আমার ধরো সকালবেলা ক্লাস, উম হুম। সকালবেলা 8টা বাজে ক্লাস, অথবা 8টা বাজে ক্লাস, ক্লাসে যাই, ক্লাস থেকে আসতে আসতে 1টা 2টা, অথবা অনেক সময় 12টা বাজেও শেষ হয়ে যায়। এরপর যদি কাজ থাকে তাইলে ধরো ক্লোজিং যদি থাকে রেস্টুরেন্টের, তাহলে তোমাকে 3:30 বাজে তোমার জন্য গাড়ি আসবে। আমাদের সিটি সেন্টারে গাড়ি ওয়েট করে। তারপরে 3:30 থেকে তোমার রাত 2টা পর্যন্ত তোমার কাজ করতে হবে। তুমি বাসায় আসবে আবার 3:30টায় ঘুমাবা। এরপর দিন আবার ক্লাস থাকে। তো ক্লাস করে এরপর দিন? এরপর দিন হয়তো 7টা অথবা 8টা এরকম। এর মধ্যে ঘুমিয়ে নিতে হয়? হ্যাঁ, ঘুমায় নিতে হয়। অনেক সময় যখন টানা ক্লাস আর কাজ থাকে না, তখন তোমার মানে আমাদের ঘুম থাকে অন এভারেজ 3 ঘন্টা 4 ঘন্টা এরকম একদিনে। হুম হুম। আবার এই মাসে তো আমার 3-4টা রাত গেছে মনে হয় কোনো ঘুম নাই, মানে মানে উইদাউট স্লিপ। তোমার ওই মাসে মাসে ডিউটি কয়দিন থাকে? তোমার ওই চাকরিতে ডিউটি কয়দিন থাকে, এবং যেদিন ডিউটি থাকে কয় ঘন্টা ডিউটি মেনটেন করতে হয়? আর ডিউটি থাকে হচ্ছে ডিউটি বলতে আমার শিফট, এখানে আমার কন্ট্রাক্ট হচ্ছে সপ্তাহে 30 ঘন্টা। মানে ডেইলি তোমার 10 ঘন্টা করে কাজ করি, তাইলে 3 দিন কাজ করতে হয় আর 3 দিন ক্লাস থাকে। যে 3 দিন ক্লাস থাকে ওই 3 দিন কাজ রাখি না। আর বা কাজ থাকলে ওই দিন ইয়া থাকে না, তাইলে আমার মান্থলি 12 দিন 14 দিন এরকম কাজ করি আর কি। টাইট শিডিউল, হ্যাঁ। মানে এখন তো আবার সামার শুরু হচ্ছে, এখন ক্লাস থাকবে না। আবার সামারের তো মধ্যে যারা থাকে ওদের টিউশন ফি একসাথে করার একটা প্যারা থাকে। যেমন ধরো টিউশন ফি আছে 4.5 লাখ, এরপরে আবার এখানে কিন্তু প্রত্যেকজনের হেলথ ইন্স্যুরেন্স কনফার্ম মানে অবশ্যই করতে হবে তোমাকে। হেলথ ইন্স্যুরেন্স ছাড়া তোমাকে ভিসা দেবে না 1 বছরের। তোমার 1 বছরের হেলথ ইন্স্যুরেন্স বাংলাদেশি টাকায় 90,000 থেকে 1 লাখ টাকা। এরপরে ভিসা অ্যাপ্লিকেশন ফি ধরো 10-15 হাজার, এটাও তো বেশি না, কিন্তু সব মিলাই তোমার 6-7 লাখ টাকা একটা খরচের ব্যাপার স্যাপার আছে। তো এইটার জন্য সামারে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক কাজ করে আর কি। যেমন ধরো আমিও আবার তখন রেস্টুরেন্ট গুলো অনেক বিজি হয়ে যায়। যেমন আমি ধরো নেক্সট মাসে হয়তো 25 ডেজ কাজ করব, 25 দিন মতো কাজ করবো, মানে 5 দিন রেস্ট, 25 দিন কাজ, এই আর কি। এই যে কাজ আর পড়াশোনা, কখন কি মনে হয় মানে ইউরোপ গেছো, যে কাজ করতে করতে কি মনে হয় যে আমি কাজ করার জন্যই আমি ইউরোপ আসছি? এরকম কখনো মনে হয়? হ্যাঁ, মানে আমার এখনো মনে আছে, মানে যখন মানে চেক রিপাবলিক তো তোমাকে বলছি, এটা অন্যান্য দেশের মতো অত বেশি হার্ড না হওয়ার কারণে এখন অবশ্য ভিসা জটিল হয়েছে।
তো আমার সাথে অনেকজন এসে ফ্রান্স, জার্মানি মুভ করে, ফ্রান্স তারপরে তোমার স্পেন এগুলোতে মুভ করছে। তো আমার একটা ফ্রেন্ড আছিল তোমার ফটিকছড়ির ওইদিকে চট্টগ্রামের, আমরা একসাথে কাজ করতাম। আমি ওকে বলতাম যে ভাই তুমি, আমি আমাদের চট্টগ্রাম ভাষায় বলতাম আর কি, ভাই তুমি একটু চিন্তা করো, তুমি যদি পড়ালেখা না করো, তোমার এইরকম লেবার জব, ডেইলি 10 ঘন্টা চাকরি, এবং তোমাকে যখন ডাকে ম্যানেজার তখন যাইতে হবে, অনেক সময় এরকম কাজ তোমার সারা লাইফ করতে হবে। কিন্তু তুমি যদি এনিহাও কষ্ট করে পড়ালেখাটা শেষ করতে পারো, তাহলে তুমি অফিস জব পাচ্ছ, তোমার 9 to 5 জব, তোমার ফ্লেক্সিবিলিটি আছে, তোমার ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে, তোমার জিম থাকবে, ফ্রি জিমনেসিয়াম থাকবে, তোমার জন্য ট্যুর থাকবে, তোমার অনেক ফেসিলিটি। ইউরোপে কর্পোরেট লাইফের আলাদা একটা মজা। তো সারা জীবন কষ্ট করার চেয়ে 3 বছর একটু কষ্ট করি, দিন শেষে আমার জন্য একটা ভালো জব আল্লাহ কপালে রাখছে, এই চিন্তা করে মানে এই কষ্টগুলা করে যায় আর কি। ইউরোপে তোমার তোমার মতে সেফটি এবং সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা আছে কিনা, বা কি পরিমাণ সেফটি সিকিউরিটি আমরা যদি একটু জানতে চাই। হ্যাঁ, চেক রিপাবলিক হচ্ছে তোমার আমি যদি ভুল না করে থাকি ওয়ার্ল্ডের 5 অথবা 6 এরকম একটা পজিশনে আছে, খুবই সিকিউর, খুবই সেফ। মানে এখানে মেয়েরা খুব ফ্রিলি মুভ করে, কোনো সমস্যাই হয় না। আর হচ্ছে খুবই সিকিউর, আর অনেক বেশি রুলস, মানে তোমার আহ, তোমার ময়লা ফালানোর থেকে শুরু করে গাড়ি চালানো সবগুলার খুব সুন্দর রুলস আছে, সবগুলা খুব সুন্দর সিস্টেমের মধ্যে দিয়ে যায়। এই জন্য আসলে সবগুলো সিকিউর, এবং এখানে পুলিশ খুবই অ্যাক্টিভ। মানে কোন একটা ইনসিডেন্ট হওয়ার 5 মিনিটও লাগে না, মানে জাস্ট 2-3 মিনিটের মধ্যে পুলিশ আর অ্যাম্বুলেন্সের গাড়ি নগদে উপস্থিত কোন একটা কিছু হওয়ার সাথে সাথে। তোমরা কি বাঙালিয়ানা ভাবটাই আছে খাবার দাবারে, নাকি ইউরোপিয়ান কোনো খাবারে ঢুকে পড়েছো? মানে আমরা আসলে ইউরোপিয়ান কোনো খাবারে ঢুকি নাই, আমরা আমাদের ঐতিহ্য এটাই ধরে রাখছি। তবে আমাদের যে ইন্টারন্যাশনাল ফ্রেন্ড গুলো আছে, ওরা অনেক সময় কোথাও ঘুরতে যায়, অথবা অনেক সময় বিভিন্ন প্রোগ্রাম থাকে, পার্টি থাকে, ওইখানে কি করে ওরা ওদের নিজস্ব কিছু ফুড তৈরি করে আনে। তখন আমরা টার্কিশ ফুড, জর্জিয়ান ফুড, অথবা বিভিন্ন দেশের ফুড গুলো আমরা এক একবার ট্রাই করে দেখি। এটা আর কি, মানে ধরো বিভিন্ন অকেশনে আমরা এখানকার ফুড গুলো ট্রাই করি। বাট ইউজুয়ালি আমরা এখানে আমাদের বাংলাদেশি খাবার গুলাই বানাই, মানে ভাতই খাই আর কি। এটা আমার মাধ্যমে আমি সবাইকে একটা মেসেজ পৌঁছাইতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি কারো মেন্টালিটি থাকে যে আমি দেশের বাইরে পড়তে যাব, বিশেষ করে ইউরোপ, অথবা সেটা সাউথ, কি জানি বলে এটাকে, সাউথ কোরিয়া, জাপান, এই দেশগুলাও অনেক ইজি, সেটা হোক চায়না। আমার এখানে অনেকজন আছে চায়নার থেকে ব্যাচেলর করে ইউরোপে ঢুকছে, এটা অনেক ইজি। তোমার প্রথম কাজ হচ্ছে দেশ দেশ থেকে বের হওয়া, বুঝছো? আর যখনই তোমার মেসেজ আসবে যে আমি দেশের বাইরে যাব, এইচএসসি দেওয়ার পরে কোনোভাবেই তুমি ডিলে করবা না, কারণ স্টাডি গ্যাপ বলে একটা কথা আছে। যদি তোমার গ্যাপটা 2-3 বছরের হয়ে যায় এনি হাও, তাহলে কিন্তু ভিসা অফিসাররা তোমাকে বিভিন্ন প্রশ্ন করবে। ইভেন এটার জন্য অনেকজনের ভিসা ভিসা হয় নাই। আমার আমার সাথে যারা ছিল ওরা, ইভেন আমি যখন ভিসা ইন্টারভিউ দিতে গেছিলাম দিল্লিতে, আমাকে জিজ্ঞেস করছে যে তোমার এইচএসসি 2020-এ, তোমার এইচএসসি রেজাল্ট 2021-এ, তুমি 2024-এ কেন চেক রিপাবলিকে যাচ্ছ? তো আমি তো ওকে পারতেছি না যে আমি লন্ডনে অ্যাপ্লাই করছি। আমি ওকে বলছি দেখো, আমি মাঝখানে আইএলস এর প্রিপারেশন নিয়েছি, এরপরে চেক রিপাবলিকের যে ভিসা যে প্রসেসিং প্রসিডিউর, এটা একটু লেন্দি, এটা তুমি জানো ভালো করে। আর মাঝখানে আমি যে সময়টা পাইছি এর মধ্যে আমি আমি বিভিন্ন স্কিল শিখছি, ভিডিও এডিটিং স্কিল, এবং আমি কিছু ভলান্টারি অর্গানাইজেশনের সাথে ছিলাম। ভিসা অফিসার এমন স্ট্রিক্ট ছিল, আমার থেকে জিজ্ঞেস করছে যে কোন ভলান্টারি অর্গানাইজেশনের সাথে ছিলে, ওইটাও নোট করে নিছে, ওই ভলান্টারি অর্গানাইজেশন কি কি ধরনের কাজ করে। তো বুঝো তোমার গ্যাপ থাকলে কি পরিমাণ তোমার কোয়েশ্চেন ফেস করতে হবে। এইচএসসি শেষ ডিরেক্ট আইএলস এ ভর্তি হও। একটা একটা কথা আছে যে যে আইএলস দেয় ও বিদেশ যায়। তুমি যদি আইএলস এ এনে 6+ রাখতে পারো, 6 রাখতে পারো, তোমার বিদেশ জার্নি একদম হবে, এটা নিশ্চিত। এরপরে অ্যাপ্লিকেশন শুরু করো। আর হচ্ছে অবশ্যই ইংরেজিতে আইএলস এ আসলে থাকে কি, স্পিকিং, রিটেন, রাইটিং, রিডিং, রিটেন, এই 4টা মডিউল থাকে আর কি। তো স্পিকিং অবশ্যই ভালো হওয়ার চেষ্টা করো, কারণ আইএলস দিয়েছো মানে এটা তোমার শেষ না। কারণ এখন ম্যাক্সিমাম দেশেই তোমার এমবাসিতে গিয়ে ইন্টারভিউ দিতে হয়, ভিসা অফিসারকে
কনভিন্স করতে হয়। আমার ইন্টারভিউ ছিল প্রায় 1 ঘন্টার, আমাকে অনেক কোয়েশ্চেন করছে, কনফিডেন্টলি তোমাকে হুম প্রুভ হুম। করতে তুমি একজন রিয়াল স্টুডেন্ট। এই জন্য স্পিকিংটাতে বেশি জোর দাও, আর এনিহাউ সিক্স তুলো। আর বিশ্বাস করো ভাই, তুমি যদি সিক্স তুলতে পারো আর তোমার যদি কনফিডেন্ট থাকে, ইংরেজিতে একটু ভালো কথা বলতে পারো, মানে অ্যাব্রড জার্নি খুবই ইজি। অ্যাব্রড জার্নি তোমার জন্য সোজা কথাই, এই আর কি। আচ্ছা, বাংলাদেশে অনেক উন্নত মানের প্রাইভেট ইউনিভার্সিটি আছে। এই যে তুমি বিদেশের প্রাইভেটে পড়ছো, মানে পার্থক্যটা কেমন দেখো বাংলাদেশের পড়াশোনার পরিবেশ এবং ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনার পরিবেশ, কেমন পার্থক্য দেখো? পড়াশোনা বলতে আমি আসলে আমার একটা ভিডিওতেও বলছিলাম, মানে এইখানে আসলে পড়াশোনা করাই যে অনেকটা প্র্যাকটিক্যাল। আমি তোমাকে একটা উদাহরণ দিই। আমাদের একটা কোর্স আছে হচ্ছে গ্লোবাল এগ্রিকালচার, বুঝছো? ওইখানে তোমার কর্ন, বিভিন্ন তারপরে যে শস্য যেগুলো আছে না, ওনার কাছে সবগুলোর স্যাম্পল আছে। উনি ক্লাস শেষ করে বলছে 5 মিনিটের কফি ব্রেক, আমি আসতেছি অফিস থেকে। ওনার যাবতীয় ক্রপস গুলো সবগুলো নিয়ে আসছে, আমাদেরকে দেখাইছে একদম পুঙ্খানুপুঙ্খ। ক্লাস শেষে ওনার একটা গবেষণার ইয়ে আছে, আমাদের ইউনিভার্সিটির একটা তোমার বড় একটা এরিয়া নিয়ে, যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টে পড়ে ওদের জন্য একটা বড় এটাকে কি জানি বলে, বোটানিক্যাল গার্ডেন টাইপের একটা ইয়ে আছে আর কি। ওইখানে গিয়ে প্র্যাকটিক্যালি সবগুলা দেখাইছে। ইভেন আমি দেশে থাকতে ইকোনমিক্স কিছুই বুঝতাম না, মানে ইকোনমিক্স আমার জন্য মোস্ট হার্ডেস্ট একটা সাবজেক্ট ছিল। মানে ইনফ্লেশন কি এটা বুঝতাম না আমি। মানে অবশ্য আমার অতটা জানার পরিধিও ছিল না, কিন্তু এখানে এসে খুব ইজিলি প্রফেসর খুব সুন্দর করে বুঝাইলো। এবং এখানে আসলে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল যে নলেজ, এটার প্রতি খুব ইয়ে করে আর কি। আমি দেশের মধ্যে আসলে প্র্যাকটিক্যাল পড়াশোনা খুব একটা আছে বলতে, মানে নাই বললেই তাহলে চলে। ওখানে একেবারে হাতে কলমে পড়াশোনাটা শেখায়, একদম স্ট্রিক্ট হাতে কলমে পড়াশোনা, এটাই মেজর পার্থক্য। এর পার্থক্য। আর হচ্ছে তোমার পড়াশোনার শেষে চাকরির ফেসিলিটি তো অবশ্যই আছে। বাংলাদেশে অনেক স্ট্রাগল করতে হয়, এখানে তোমার হালকা স্কিলফুল হইলে আহ, আর হচ্ছে তোমার যদি একটা ডিগ্রি থাকে তাইলে কোথাও ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ এইখানে আসলে বাংলাদেশের মতো অত বেশি পপুলেশন নাই আর কি, বুঝছো না? বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ।